আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন স্যার আজকের সাধারণ জ্ঞানের আলোচনায়। আমরা গত ক্লাস থেকে বিশ্বের ভৌগোলিক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছি। গত ক্লাসে আমরা বিশ্বের বিখ্যাত হ্রদ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব বিশ্বের গুরুত্বপূর্ণ বা বিখ্যাত পর্বত সম্পর্কে। দেখেন, পাহাড় পর্বত এই ভৌগোলিক বিষয়ের মধ্যে যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তার মধ্যে হ্রদ একটা আমরা গত ক্লাসে পড়েছি। আর আজকে যে পাহাড় পর্বত পড়ব এখান থেকেও কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। বিসিএস সহ একেবারে আপনার 16 গ্রেড পর্যন্ত যত চাকরির পরীক্ষা আছে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। সো আপনি যেহেতু বাংলাদেশ বিষয়বলির মধ্যে বাংলাদেশের পাহাড় পর্বত টিলা সম্পর্কে জানবেন, ঠিক একইভাবে ইন্টারন্যাশনালি আপনাকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা, মহাদেশ ভিত্তিক পর্বতমালা এবং পর্বতশৃঙ্গ এগুলো কিন্তু জানতে হয়। এর পাশাপাশি পর্বত আরোহী এই সম্পর্কেও জানতে হয়। সো আজকের ক্লাসে আমরা এই পর্বত সংক্রান্ত A to Z জানবো। আজকের ক্লাসটি করার পর আমি কথা দিচ্ছি, আমি বিশ্বাস করি পাহাড় পর্বত নিয়ে আপনি আর কোনো প্রশ্ন ভুল করবেন না, আর আপনার চাকরির পরীক্ষা আসে এমন কোনো প্রশ্ন আনকমন থাকবে না ইনশাআল্লাহ। সো আমরা খুব গুরুত্ব দিয়ে ক্লাসটি করব এবং সাথে সাথে আরও যে কাজটি করব সেটি হচ্ছে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেবো, ঠিক আছে? কারণ দেখেন, জ্ঞান এটা একজনের কাছে রেখে দেওয়ার কোনো জিনিস না, তাই না? আপনি যদি এই ক্লাসটা শেয়ার করেন, তার মাধ্যমে যদি আপনার ভাই ব্রাদার্স, ছোট ভাই বোন যদি দেখে ক্লাসটি, তাদেরও বেশ উপকার হবে। কারণ এই টপিকগুলো সম্পর্কে সবারই জ্ঞান রাখা প্রয়োজন। সো কার্পণ্য না করে এখনই ক্লাসটা শেয়ার করে দিন। যারা আছেন এখনই ক্লাসটা শেয়ার করে দিন এবং আমরা সামনে আলোচনা আগাতে থাকি। তাহলে আমরা শুরুতেই যেটা জেনে নিব, আমি দেখেন বিশ্বের বিখ্যাত পর্বত, বিশ্বে অসংখ্য পর্বত আছে। আমরা যদি এক কথায় বলি অসংখ্য পর্বত আছে। সেই অসংখ্য পর্বতের সবগুলোই আপনার পরীক্ষা আসে না বা আপনার জানার দরকার নেই। তাহলে যেগুলো অ্যাকচুয়াল আপনার জানার দরকার, যেগুলো না জানলে আপনি স্মার্ট হতে পারেন না। স্মার্ট মানে কি, আপনি কি বোঝেন? স্মার্ট মানে কি সুন্দর পোশাক পরে একেবারে সুন্দর মেকআপ টেকআপ করে সেজেগুজে ঘুরে বেড়ানোকে স্মার্ট বলে? না, স্মার্টনেস হচ্ছে ভেতরের একটা বিষয়, তাই না? আপনি যত জ্ঞানের অধিকারী, আপনি যেখানে গেলে যেমন আচার ব্যবহার করতে হয় সেটা জানেন, তাহলে আপনি স্মার্ট। তো মানুষকে স্মার্ট করে তোলে কিন্তু জ্ঞান। তো যে পাহাড় পর্বতগুলো জানলে আপনি নিজেকে মানে ওই টপিকে স্মার্ট ভাবতে পারেন, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই জেনে নিব যে পর্বত কি বা পাহাড় কি, এগুলো একটু জেনে নিই আমরা। সানজিদা সুলতানা আছেন, সুমাইয়া আক্তার, সোনালি আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ? যারা আরও নিয়মিত ক্লাসগুলো করে বাট এখনো আসেনি তাদের শেয়ার করে দেন, অথবা আপনি আপনার ওয়ালে একটু শেয়ার করে ক্লাসটি রাখেন। আচ্ছা, বলছিলাম পর্বত কি জিনিস। পর্বতের ইংরেজি হচ্ছে মাউন্টেন, তাই না? মাউন্টেন মানে হচ্ছে পর্বত। তো আমরা একটু প্রামাণ্য সংজ্ঞা একটু পড়ে নিই, তারপরে বুঝি ভালো করে। পর্বত হলো শিলা দ্বারা গঠিত, এখানে আমি কয়েকটা ওয়ার্ডের নিচে দাগ দেব। শিলা দ্বারা গঠিত ভূপৃষ্ঠের একটি উঁচু খাড়া অংশ, যা পাশের ভূমি থেকে অন্তত 600 মিটার বা 2000 ফুট উঁচু হয় এবং এর একটি চূড়া বা শীর্ষ থাকে। তাহলে কি, ধরেন এইটা একটা সমতল ভূমি, এটা একটা সমতল ভূমি। তো এই সমতল ভূমি একেবারে এরকম সমান নাও হয়ে ভূমি একটু অমসৃণ হয়, একটু অসমতল হয়। তো এই সমতল ভূমিকে আমরা পর্বত বলছি না। সমতল ভূমি থেকে কি শিলা দ্বারা গঠিত পাহাড়, যেগুলা মানে পাহাড় কাটলে যা বের হয়, আমরা যা পাই, সেগুলো কি বলা হয়? শিলা বলা হয়। মূলত পাথর। শিলা হচ্ছে ধরে নেন বিভিন্ন ধরনের পাথর, নুড়ি, বালি, কাঁকড়, এগুলো হচ্ছে শিলা। তো শিলা দ্বারা গঠিত হয় এবং ভূপৃষ্ঠ থেকে মানে সমভূমি থেকে কি হয়? উঁচু হয় এবং খাড়া ঢাল বিশিষ্ট হয় এবং এর একটি কি থাকে? চূড়া বা শীর্ষ থাকে। এটাকে পর্বত বলে। যার উচ্চতা ভূমি থেকে যার উচ্চতা কমপক্ষে 600 মিটার হয়। 600 মিটারের নিচে হলে তাকে পাহাড় বলে, পর্বত বলে না, ঠিক আছে? তো এইটাকে আমরা বলবো পর্বত। আমি আরেকবার দেখাই বিষয়টা, একটু ছোট করে দেখাই একসঙ্গে যেন সব বুঝতে পারি। এটা একটা সমভূমি,
তো সমভূমি থেকে মৃদু ঢাল বিশিষ্ট একটা, একটু ছোট করে আঁকি, মৃদু ঢাল বিশিষ্ট একটা ভূমি যার উচ্চতা, এইটার উচ্চতা একটু দেখি আমরা, এটা একটা উচ্চতা, ঠিক আছে, এর পাশেই আর একটু খাড়া ঢাল বিশিষ্ট আর একটু উঁচু আরেকটা ভূমি, আবার এর পাশে আরো খাড়া আরো ঢাল বিশিষ্ট আরেকটা ভূমি। তিনটা, আমাদের এখানে আমরা তিনটা জিনিস একসাথে জেনে নেব, পাহাড়, পর্বত, টিলা। তো এইটার উচ্চতা 30 মিটার, সর্বোচ্চ 30 মিটার। এইটার উচ্চতা ভূমি থেকে 600 মিটার মাইনাস, মানে 600 মিটারের নিচে। হ্যাঁ, এর উচ্চতা আমরা 600 মিটারের নিচে ধরবো, 600 মিটারের নিচে হলো সেটাকে বলা হয় পাহাড়। আর এর উচ্চতা হচ্ছে 600 মিটার প্লাস। হ্যাঁ, আমরা প্লাসটা একটু ওই পাশে দিই, তাহলে মনে হয় বেশি ভালো হবে। এইটা হচ্ছে 600 মিটার প্লাস, অবশ্যই এটি 600 মিটার থেকে উঁচু হবে। তাহলে ভূমি থেকে হালকা উঁচু, অল্প উঁচু, মৃদু ঢাল বিশিষ্ট যে উঁচু ভূমি যার উচ্চতা সর্বোচ্চ 30 মিটারের মধ্যে, এটাকে বলা হয় টিলা। এটাকে কি বলা হয়? টিলা। ঠিক আছে, তার মানে অল্প উঁচু, টিলা। এবার টিলা থেকে বড় মানে 30 মিটারের চেয়ে উঁচু কিন্তু 600 মিটারের মধ্যে, মানে 30 থেকে 600 মিটারের মধ্যে উঁচু, এরকম ভূমিকে আমরা বলবো পাহাড়। আর 600 মিটারের থেকে বেশি উচ্চতা, মানে 600 মিটার থেকে অনেক অনেক মিটার হতে পারে, এইটাকে আমরা বলবো পর্বত। ঠিক আছে, পর্বত, এই হচ্ছে আমাদের পর্বত। তো পর্বত কিভাবে সৃষ্টি হয় সেটা একটু জেনে নিই। ধরেন যে এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, টেকটনিক প্লেটের যে সংঘর্ষ, আমরা প্রায় শুনি যে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প হচ্ছে। সো টেকটনিক প্লেটের গতি বা ধাক্কার কারণে পর্বতের সৃষ্টি হয়। ধরেন এই দিক থেকে একটা টেকটনিক প্লেট এইদিকে আসছে, আবার এই দিক থেকে আরেকটা টেকটনিক প্লেট এই দিকে আসছে। যখন দুইটি ধাক্কা লাগে তখন একটি আরেকটির নিচে ঢুকে যায় এবং অপরটি উপর দিকে উঠে যায়। এইভাবে অপর প্লেটটি যে উপর দিকে উঠে গেল, এইভাবে এখানে ভূমিতে ভাঁজ সৃষ্টি হয় এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ঠিক আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আগ্নেয়গিরি মনে করেন এইখানে একটা আগ্নেয়গিরি আছে, এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটছে, অগ্নুৎপাত ঘটে আগ্নেয়গিরির লাভা চারিদিকে জড়ো হচ্ছে, দুই পাশে জড়ো হতে হতে পর্বতের সৃষ্টি হয়। ভূমিকম্পনের ফলে শিলাচ্যুতি ঘটার ফলেও পর্বতের সৃষ্টি হয়। শিলাচ্যুতি পর্বত কিভাবে সৃষ্টি একটু দেখি। এই মনে করেন যে এইখানে একটা সমান ভূমি আছে, তো এই সমান ভূমি ভূমিকম্পনের ফলে এই জায়গাটা জাস্ট ফাটল হয়ে নিচে নেমে চলে গেল, দুই পাশ থেকে এর ফাটল হয়ে নিচে নেমে চলে গেল, তাহলে মাঝখানের উঁচু যে জায়গাটা ওটা পর্বতের সৃষ্টি হয়। যাক, এটা আমরা আরেকটু বিস্তারিত পরে দেখব পরের পেজে। তো এই হচ্ছে আমাদের পর্বত, পাহাড় আর টিলা। আশা করি বুঝতে পেরেছেন। পাহাড়, পর্বত, টিলা। আর কি কারো কনফিউশন আছে যে কাকে পাহাড় বলে, কাকে পর্বত বলে আর কাকে টিলা বলে? আরেকটু আপনাকে ক্লিয়ার করি, এই যে মাপ আমি বললাম এটা কিন্তু একেবারে ইউনিভার্সাল নয়। হ্যাঁ, একেবারে এইরকম মানে চিরন্তন সত্য নয়। ধরেন যে একটা উঁচু ভূমি আছে যার উচ্চতা 35 মিটার, তো এটাকে পাহাড়ও বলা যেতে পারে, টিলাও বলা যেতে পারে। আবার মনে করেন যে একটা উঁচু ভূমি আছে যার উচ্চতা 20 মিটার উঁচু, তো এটাকে কি বলবো? ওইটাকে টিলাই বলবো। ঠিক আছে, তার মানে এইটা একটা সাধারণ পরিমাপ, এর থেকে কিছু কম বেশি হতে পারে। আপনি বইয়ে কোথাও কোথাও পাবেন, এই যে এটা আমি 600 মিটার লিখেছি না, এই 600 মিটারের জায়গায় কোথাও কোথাও আপনি 300 মিটারও পেতে পারেন এইখানে। হ্যাঁ, তবে অধিকাংশ ভূগোলবিদ মনে করেন যে ভূমির উচ্চতা সমভূমি হতে 600 মিটারের অধিক বা 2000 ফিটের অধিক, এটা আপনি কোনো কোনো জায়গায় 300 মিটার এবং 1000 ফিটও পেতে পারেন। সো এটা একেবারে ইউনিভার্সাল নয়, তবে সাধারণ সর্বোচ্চ গ্রহণযোগ্য মত এটাই যে 30 মিটারের মধ্যে উঁচু ভূমিকে বলে টিলা, তারপরে 30 থেকে 600 মিটারের মধ্যে হলে পাহাড়, আর 600 মিটারের উপরে হলে পর্বত। যাই হোক, অনেক কথা বললাম এখানে, সো আমরা একটু সামনে আগাই। আচ্ছা,
পর্বতের প্রকারভেদ, আমরা পাহাড়ের প্রকারভেদে যাব না, জাস্ট পাহাড়ের প্রকার হয় না, পর্বতেরই প্রকার হয়। পর্বত ভূগোলবিদদের মধ্যে পর্বত 4 ধরনের, মানে গঠনের ভিত্তিতে পর্বত 4 ধরনের হয়। ওই যে আমি একটু আগে বললাম কিভাবে পর্বত গঠিত হয়, টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে পর্বত সৃষ্টি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পর্বতের সৃষ্টি হয়, আবার ভূমিকম্পনের ফলে শিলাচ্যুতি বা ভূমিতে ফাটল বা শিলাতে ফাটলের ফলেও পর্বতের সৃষ্টি হয়। এই যে পর্বতের সৃষ্টি হওয়ার ধরন, এর উপর ভিত্তি করে পর্বতকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি আমরা একটু দেখে নিই। নাম্বার 1, ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল শব্দের অর্থ আপনাকে বুঝলেই আপনি পারবেন যে ভঙ্গিল পর্বত কি। ভঙ্গিল শব্দের অর্থ হচ্ছে ভাঁজ। ভঙ্গিল শব্দের অর্থ কি? ভঙ্গিল মানে হচ্ছে ভাঁজ। তো ভাঁজ পড়ে যে, স্বাভাবিকভাবে বোঝেন, ভাঁজ পড়া, ভূমিতে ভাঁজ পড়ার মাধ্যমে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। কিভাবে ভূমিতে ভাঁজের সৃষ্টি হয়? এইটা ধরেন একটা সোজা সমতল ভূমি। এই সমতল ভূমি, এইদিকে ওই যে বললাম টেকটনিক প্লেটের গতি, এই ভূমিটা এইদিকে যাচ্ছিল, আরেকটা টেকটনিক প্লেট এর নিচ দিয়ে ঢুকে ওইদিকে সামনের দিকে আগাচ্ছে। এবার 2 টেকটনিক প্লেটের যখন সংঘর্ষ হবে তখন এখানে একটা ঘটনা ঘটবে। তখন কি ঘটনা ঘটবে? এটা তো নিচে যাচ্ছেই, আর এই উপরে যেটা ছিল এইটা এরকম করে ভাঁজের সৃষ্টি হবে। এইভাবে ভূমিতে, এখানে পাশের ছবিটা দেখেন সুন্দর করে মনে হচ্ছে যে একটা পাউরুটির লেয়ার কিন্তু চাপ দিয়ে, পাউরুটির ধরেন যে আপনার হাতে একটা নরম পাউরুটি আছে, তো পাউরুটিটাকে আপনি যদি চাপ দেন, অথবা আপনি একসাথে কয়েকটা রুটি হাতে নেবেন, নেওয়ার পরে যদি পাশে চাপ দেন তাহলে দেখবেন রুটিটা কিন্তু সোজা থাকবে না, এটা কোথাও উঁচু হয়ে যাবে, কোথাও ভাঁজ পড়ে নিচু হয়ে যাবে। জাস্ট এইটাকে চাপ পড়ার মাধ্যমে যে পর্বতের সৃষ্টি হলো, এই পর্বতটা দেখতে কি ভাঁজ পড়ে সৃষ্টি হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে ভঙ্গিল পর্বত। তো পৃথিবীতে যত বড় বড় পর্বত আছে, বড় বড় পর্বত বলতে আমরা কি বুঝি? আমরা পর্বত নাম শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে, আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা বসবাস করি তাদের মাথায় একটা পর্বতের নাম আসে, সেটার নাম হচ্ছে হিমালয় পর্বত। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বত। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। উত্তর আমেরিকা আছে রকি পর্বতমালা, তারপরে আলাস্কা পর্বতমালা, ইউরোপের উরাল পর্বতমালা, ককেশাস পর্বতমালা, তারপরে এরকম অসংখ্য পর্বত আছে পৃথিবীতে। পৃথিবীর সবচেয়ে বড় বড় যে পর্বতগুলো, সেগুলোর সৃষ্টি হয়েছে এই শিলাতে ভাঁজ পড়ার মাধ্যমে, এবং সেগুলো কিন্তু ভঙ্গিল পর্বতের অন্তর্গত। কেন এই কথা বলছি? আপনাকে জিজ্ঞেস করবে হিমালয় কোন ধরনের পর্বত। আমরা এই যে 4 ধরনের পর্বত পড়ব, তার মধ্যে প্রথম পড়ছি যে ভঙ্গিল পর্বত। এবার আপনাকে পরীক্ষা প্রশ্ন করবে, হিমালয় পর্বতের নাম আপনি সারা জীবন শুনে এসেছেন, বাংলাদেশের 7 জন পর্যন্ত হিমালয়ের এভারেস্ট চূড়া জয় করেছে। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ চূড়া। হিমালয় পর্বত ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান এই অঞ্চল নিয়ে বিস্তৃত। আপনি মানে জান ছেড়ে দিয়ে পড়েছেন, হিমালয় থেকে আর কিছু বাদ নাই, তুলাধুনা করে ফেলেছেন। বাট আপনি এইটা জানেন না যে হিমালয় পর্বতের গঠন কেমনে হয়েছে। হিমালয় পর্বতের গঠন কেমনে হয়েছে এইটা জানেন না আপনি। সো ওই সব পড়া একেবারে জলে গেল। আপনাকে জানতে হবে, সহজে মনে রাখেন। আপনি আলাদা আলাদাভাবে মনে রাখতে গেলে অনেক কষ্ট হবে। বড় বড় পর্বতগুলো আমি আপনাকে চিনিয়ে দিব, হ্যাঁ, একটু পরে আমি আস্তে আস্তে চিনিয়ে দিব। তো পৃথিবীর যে বড় বড় পর্বত নাম বললাম, হিমালয় পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বতমালা, আলাস্কা পর্বতমালা, উরাল পর্বত, গডউইন অস্টিন, কি বলে কারাকোরাম, ট্রান্স ককেশাস, তারপরে হচ্ছে আল্পস পর্বতমালা, এই সবগুলো পৃথিবীর যে বড় বড় পর্বত, সেগুলো সবই অধিকাংশই এই ভঙ্গিল পর্বতের অন্তর্গত, অর্থাৎ টেকটনিক প্লেটের গতির ফলে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মনে থাকবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার পর্বতের একটা বড় অংশই জানা হয়ে গেল। ঠিক আছে, মানে গঠনের দিক দিয়ে। দ্বিতীয় নম্বরে আমরা পড়ব যে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত, আগ্নেয় শব্দের আগ্নেয় অর্থ কি বলেন তো? আগ্নেয় মানে আগুন, মানে আগুনের সাথে সম্পর্কিত, তাই না? আগ্নেয় মানে আগুন থেকে সৃষ্টি হওয়া পর্বত। তো আগুন থেকে আবার পর্বত সৃষ্টি হয় কেমনে? দেখেন, নিশ্চয়ই আগ্নেয়গিরির কথা শুনেছেন আপনি। আগ্নেয়গিরির কথা শুনেছেন। আগ্নেয়গিরি কি বুঝেন? দেখেন,
এইটা মনে করেন যে একটা ভূমি, সমতল ভূমি। এই ভূমির নিচে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর 3টি স্তরে বিভক্ত। আপনারা যারা ভূগোল পড়েছেন, অনার্সে হোক ইন্টারে হোক, ভূগোল পড়েছেন, তারা জানেন যে আমাদের পৃথিবীর এই যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে ভূ অভ্যন্তরের 3টি স্তর আছে। একটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল, আর একটা হচ্ছে অশ্বমণ্ডল। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে। এই যে পৃথিবী, এই পৃথিবীকে যদি আপনি কেটে দেন, মাঝখান থেকে কেটে ফেলেন, কেটে ফেলার ফলে আপনি মনে করেন যে একটা ডিম, চিন্তা করেন যে আপনার হাতে একটা হাফ বয়েল ডিম আছে অথবা ফুল বয়েল ডিম আছে। এই ডিমটাকে আপনি যদি মাঝখান দিয়ে কাটেন, তাহলে এই কাটা অংশ দেখতে কেমন লাগবে? এই ডিমের কাটা অংশ, এটা একটু কল্পনা করেন। এইটা মনে করেন ডিমের কাটা অংশ সামনে থেকে আমরা দেখছি। তাহলে প্রথমেই যেটা থাকে, ডিমের পাশ দিয়ে একটা খোলস বা খোসা থাকে। এরপর খোলসের ভিতরে আরেকটা জায়গা গোলাকার, সেটা ডিমের আমরা বলি সাদা অংশ। এবার সাদা অংশেরও ভিতরে আরেকটা অংশ থাকে, তাকে আমরা বলি ডিমের কুসুম, তাই না? পৃথিবীকেও আপনি যদি মাঝখান দিয়ে ডিমের মতো কেটে দেন, তাহলে এই সেম 3টা লেয়ার বের হবে। ঠিক আছে? এই পৃথিবীর উপরের যে চামড়া, সেখানে আমরা বসবাস করি, এটাকে বলা হয় অশ্বমণ্ডল বা ভূত্বক। এটার গড় গভীরতা প্রায় 20 কিলোমিটারের মতো। ঠিক আছে? গড় গভীরতা বিভিন্ন জায়গায় কম বেশি আছে। তারপরে ভূত্বকের নিচে গেলে বড় একটা অংশের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। ডিমের সাদা অংশ যেটা, ঠিক পৃথিবীরও ভিতরের ওই অংশটার নাম হচ্ছে গুরুমণ্ডল। হ্যাঁ, আর একেবারেই যে সেন্ট্রাল যে জায়গাটা আছে, সেটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি একটা হাফ বয়েল ডিম নেন, তাহলে ডিমের ভেতরের কুসুমটা কি গলিত তরল অবস্থায় থাকে না অনেকটা? তো পৃথিবীর একেবারেই ভিতরের যে জায়গাটা, যেটা একেবারে ভিতরের জায়গা, কেন্দ্রমণ্ডল, ওইটা আছে গলিত অবস্থায়, গলিত অবস্থায় আছে। এইবার এইটা মনে করেন ফ্ল্যাট পৃথিবীর উপরের চামড়া, আর ভিতরে এইখানে গলিত অবস্থায় আছে কি? গলিত পদার্থ আছে। এর মধ্যে মনে করেন যে বিভিন্ন ধরনের পদার্থ গলিত অবস্থায় আছে। এই গলিত পদার্থ আবার একটু ডিমে ফিরে যায়। ডিমের এই হাফ বয়েল ডিমের মাঝখান দিয়ে আপনি যদি একটা ফুটা করে দেন, তাহলে কি ওই ডিমের ভেতরের যে কুসুমটা তরল অবস্থা আছে, সেটা বাইরে বের হয়ে আসবে না? বাইরে বের হয়ে আসবে। তো এই পৃথিবীর চামড়ায়, পৃথিবীর এই যে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল আছে, অশ্বমণ্ডল, এখানে যদি কোনো ফাটলের সৃষ্টি হয়, তখন এই ভিতরের যে তরল পদার্থগুলো আছে, এরা বিপুল চাপ দিয়ে, অনেক চাপ দিয়ে বাইরে বের হয়ে আসে। এটাকে বলা হয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির যে লাভা বাইরে বের হয়, এটাকে বলা হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এবং লাভা বের হয়ে এই দুই পাশে আসলে লাভাগুলো জমতে থাকে এবং ঠান্ডা হয়ে পাথরে পরিণত হতে থাকে। এইভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উভয় পাশে লাভা এবং লাভা জমে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে বলা হয় আগ্নেয় পর্বত। খুব কি কঠিন মনে হলো আগ্নেয় পর্বত? আগ্নেয় পর্বত কি আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে? না, আগ্নেয় পর্বত কঠিন না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে পর্বতের সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে আগ্নেয় পর্বত। তো আগ্নেয় পর্বত আমাদের পৃথিবীতে কোনটা আছে দেখেন। ইটালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, ফুজিয়ামা, জাপানের মাউন্ট ফুজিয়ামা, এরকম আরো অনেক আগ্নেয় পর্বত আছে। এই যে এটা কিন্তু ভিসুভিয়াস, কি বলে, জাপানের ফুজিয়ামা পর্বত। এটা অনেক চমৎকার একটা পর্বত। এই জাপানের ফুজিয়ামা, আফ্রিকার কিলিমানজারো, এগুলো আগ্নেয় পর্বত। ঠিক আছে, আমরা পরবর্তী ক্যাটাগরিতে যাই। পরেরটা হচ্ছে শিলাস্তূপ পর্বত। শিলাস্তূপ পর্বত মানে ওই যে বললাম, ভূমিকম্পের মাধ্যমে শিলাতে ফাটল ঘটে, ফাটলের সৃষ্টি। মনে করেন যে এই একটা সমান ভূমি, এবার প্রচন্ড ভূমিকম্প হয়ে শিলার এইখানে ফাটলের সৃষ্টি হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ফাটলের সৃষ্টি হওয়ার ফলে এখানে যে ব্যাপারটা ঘটবে, এই যে এখানে যে ভূমিটা ছিল, এটা জাস্ট সোজা নিচের দিকে নেমে এসে এই বরাবর যদি থেকে যায়, এই পাশেও যদি একই ব্যাপার ঘটে, তাহলে দেখেন সমভূমিটা দুই পাশে হয়ে গেল, আর মাঝখানের এইটা শিলাটা উপরেই দাঁড়িয়ে থাকলো। এই যে স্তূপের মতো হয়ে শিলা দাঁড়িয়ে থাকলো, এটাকে বলা হয় শিলাস্তূপ পর্বত। ঠিক আছে, এই যে পাশে দেখতে পাচ্ছি আমরা রিয়েল একটা ছবি শিলাস্তূপ পর্বতের। ভারতের বিন্ধ্যা পর্বত
সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত, এগুলো শিলা স্তূপ পর্বতের উদাহরণ। পরেরটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত বা গম্বুজ পর্বত। আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতের বিষয়টা দেখালাম, অনেক সময় আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত সেটা না ঘটতে পেরে যে ভূমি আছে এটাকে একটু চাপ দিয়ে উঁচুতে তুলে দেয়, মানে আগ্নেয়গিরিটা বাইরে বের হয়ে আসতে পারেনি, বাট এই যে উপরের পৃথিবীর চামড়া আছে, পৃথিবীর উপরের ভূত্বক আছে, এইটাকে জাস্ট একটু ঠেলে উপরের দিক তুলে দেয়। এইভাবে যে পর্বতের সৃষ্টি হয় সেটা দেখতে অনেকটা মসজিদের গম্বুজের মতো হয়, এই জন্যে এটাকে গম্বুজ পর্বত বা ল্যাকোলিথ পর্বত বলা হয়। দেখেন আমাদের গম্বুজ পর্বত, হ্যাঁ জাস্ট এইটাই আমি যেটা বললাম এটাই ওখানে লেখা আছে। এই হচ্ছে আমাদের 4 ধরনের পর্বত। এইবার আমরা পৃথিবীর বিখ্যাত কিছু পর্বত এবং তাদের অবস্থান দেখে নেব, ঠিক আছে? এবং এর মধ্যে থেকে আমরা কিছু পর্বত সম্পর্কে আবারও বিস্তারিত জানবো। দেখেন গডউইন অস্টিন এর আরেকটা নাম হচ্ছে K2। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বত নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আমি কথা বলবো, এই জন্য বলছি না। তো হিমালয় পর্বতের যে মাউন্ট এভারেস্ট আছে, এর পরেই পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে এই যে গডউইন অস্টিন, যার আরেকটা নাম K2, যেটি পাকিস্তান এবং চীনের সীমান্তবর্তী কারাকোরাম যে পর্বত আছে সেই পর্বতের একটা শৃঙ্গ। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যেটা আমরা বাংলাদেশের পঞ্চগড় থেকে দেখতে পাই। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো একটু পর। টাইগার হিল লাদাখ, পাকিস্তানের কি ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত টাইগার হিল। আপনাকে জিজ্ঞেস করবে যে টাইগার হিল কোথায় অবস্থিত, হ্যাঁ, তাহলে অ্যান্সার আমরা করব লাদাখ। হিন্দুকুশ পর্বত খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা পর্বত। দেখেন ভারতবর্ষে যে মুসলিম আগমন ঘটেছে স্থলপথে আরব বা মধ্যপ্রাচ্য হতে, সেই অথবা ভারতে যত মানে মধ্যপ্রাচ্যের আক্রমণ হয়েছে, পশ্চিম দিক থেকে ভারতে যত আক্রমণ হয়েছে সব কিন্তু এই হিন্দুকুশ পর্বতের মধ্যে দিয়েই, ঠিক আছে, খাইবার গিরিপথের মানে গিরিপথ দিয়ে। তো এই হিন্দুকুশ পর্বত আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বত। আপনাকে জিজ্ঞেস করবে হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত, এখান থেকে আমরা জাস্ট পর্বতের অবস্থানগুলো জেনে নেব। তোরা বোরা হিল আফগানিস্তানের আরেকটা গুরুত্বপূর্ণ পর্বত। কিনাবালু এটাও একটা পর্বত। তোরা বোরা আফগানিস্তান আর কিনাবালু এটা মালয়েশিয়ার একটা পর্বত। অলিভ পর্বত জেরুজালেমে অবস্থিত এবং এটি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম 3 ধর্মের মানুষের জন্যই পবিত্র একটা পর্বত। ফুজিয়ামা, মাউন্ট ফুজিয়ামা, একটু আগে আগ্নেয় পর্বতের যে উদাহরণ দেখতে গিয়ে দেখলাম সেটাই হচ্ছে মাউন্ট ফুজিয়ামা, এটা জাপানে অবস্থিত। এবং মাউন্ট ফুজিয়ামার চূড়ার চারিদিক দিয়ে অলওয়েজ মেঘ ঘুরে বেড়ায়, চমৎকার একটা দৃশ্য হয়। মাউন্ট কিলিমানজারো এটা কেনিয়া এবং তানজানিয়া সীমান্তে অবস্থিত আফ্রিকার সর্বোচ্চ পর্বত এবং এটি একটি আগ্নেয় পর্বত। এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। ককেশাস পর্বত পূর্ব ইউরোপে অবস্থিত, যেটি ইউরোপ এবং এশিয়াকে আলাদা করেছে, এটিও বিস্তারিত আমরা দেখব। উরাল পর্বত রাশিয়া এবং মানে ইউরোপ এবং এশিয়াকে বিভক্তকারী 2টি পর্বতমালা আছে পৃথিবীতে, যেটি রাশিয়ার সীমান্তে অবস্থিত। তার মধ্যে একটি হচ্ছে ককেশাস আর আরেকটি হচ্ছে উরাল পর্বত একেবারে রাশিয়ার পেটের মধ্যে সাইবেরিয়ার ওই অঞ্চলে অবস্থিত এবং এটির এক পাশে ইউরোপ আরেক পাশে এশিয়া মহাদেশ অবস্থিত। আল্পস পর্বত এটা মধ্য ইউরোপের প্রায় 8টি দেশ মিলে বিস্তৃত। জার্মানি, অস্ট্রিয়া, সুইডেন, ফ্রান্স, এরকম ইটালি 8টি দেশ নিয়ে বিস্তৃত একটা পর্বতের নাম হচ্ছে আল্পস পর্বত। এটিও আমরা বিস্তারিত জানবো। পিরেনিস পর্বত খুবই গুরুত্বপূর্ণ একটা পর্বত। পিরেনিস পর্বত হচ্ছে স্পেনে অবস্থিত। মুসলিমরা যখন স্পেন জয় করেছিল, মুসলমানরা কিন্তু একসময় স্পেন শাসন করেছে দীর্ঘদিন, ঠিক আছে? তো মুসলিমরা যখন স্পেন জয় করেছিল তখন তারা একেবারেই এই জিব্রাল্টার প্রণালী থেকে শুরু করে পিরেনিস পর্বত পর্যন্ত এই স্পেনের এই জায়গাটা দখল করতে সক্ষম হয়েছিল। সো পিরেনিস পর্বত খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসে যে পিরেনিস পর্বত কোথায় অবস্থিত, স্পেনে অবস্থিত। বেন নেভিস এটা ব্রিটেনে অবস্থিত। অ্যাডাম পিক শ্রীলঙ্কায় অবস্থিত।
বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম তাকে যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তখন তিনি এই অ্যাডাম পিক, শ্রীলঙ্কায় অবস্থিত এই অ্যাডাম পিকেই অবতরণ করেছিলেন বলে ধারণা করা হয়, বা এরকম বেশ কিছু মত প্রচলিত আছে। কারণ ওই পর্বতের উপরে একটা বিশাল পায়ের চিহ্নের মতো একটা চিহ্ন আছে, তো ধারণা করা হয় এটা আদম আলাইহিস সালামের অবতরণ করার জায়গা, এই জন্যে এটাকে বলা হয় অ্যাডাম পিক। আচ্ছা, রকি পর্বত আমেরিকায় অবস্থিত, উত্তর আমেরিকা মহাদেশের একটা দীর্ঘতম পর্বত। তো এবার আমরা স্পেসিফিক কিছু পর্বত সম্পর্কে জেনে নিই, ঠিক আছে? স্পেসিফিক কয়েকটা পর্বত সম্পর্কে জেনে নিই। তার মধ্যে প্রথমে আমরা জানবো হিমালয়। হিমালয় সম্পর্কে আপনি অনেকবার জেনেছেন, পড়েছেন, এবার আরেকটু ভালো করে পড়েন। দেখেন হিমালয়ের অবস্থান কোথায়। আমরা জানি হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। পর্বতমালা এটা কিন্তু একটা বহুবচনবাচক শব্দ, এটা কি জানেন? শুধু পর্বত, আমরা যদি বলি শুধু পর্বত তাহলে একটি পর্বত, কিন্তু পর্বতের সঙ্গে যদি আমরা মালা যোগ করি, পর্বত যোগ মালা, তাহলে কিন্তু অনেকগুলো পর্বত নিয়ে, এক সারি পর্বত নিয়ে পর্বতমালা গঠিত হয়। তার মানে হিমালয় পর্বত এটা কিন্তু একটা পর্বত না, হিমালয়ের অনেকগুলো পর্বত নিয়ে হিমালয় পর্বতমালা অবস্থিত, ঠিক আছে? তো এইটা দেখেন ভারত, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান হয়ে একেবারে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত এই হিমালয় পর্বত। তো সাধারণত আমরা হিমালয় পর্বত বলতে ভারত, চীন এবং নেপাল ও ভুটানের মধ্যেই বুঝি, বাট এইটা পাকিস্তান, আফগানিস্তান এবং এদিকে আমাদের মিয়ানমার পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের উচ্চতা কত? দেখেন আমরা বলি হিমালয় বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ, এর উচ্চতা হচ্ছে ৮৮৪৯ মিটার। কোথাও কোথাও আপনি পাবেন এটার রিয়েল একেবারে অ্যাকচুয়াল মাপ হচ্ছে ৮৮৪৮.৮৬ মিটার। এই জন্যে আপনি যদি এইটাকে ৮৮৪৮ না 49 না বলে ৮৮৪৮ বলেন তাও ভুল হবে না, ঠিক আছে? তো ৪৮ 49 যেটাই বলেন সঠিক, কারণ মানে আর মাত্র পয়েন্ট হচ্ছে যে কত 14 মিটার যদি হতো তাহলে কিন্তু এটা 49 মিটার রাউন্ড ফিগার হতো। সো আমি জাস্ট আপনাকে এটা ইলাবোরেট করে দিলাম। তো এটার উচ্চতা মনে রাখবেন, পরীক্ষা কিন্তু হিমালয়ের উচ্চতা প্রায় আসে। হিমালয়কে সারা বিশ্বের মানুষই হিমালয় পর্বত বলে ডাকে না, এটাকে মানে এভারেস্টকে, অ্যাকচুয়ালি এভারেস্টকে নেপালিরা বলে সাগর। নেপালে এই এভারেস্টকে বলা হয় সাগর মাথা। তিব্বতের নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। তিব্বতের লোকজন এই এভারেস্টকে বলে কমলংমা, আর চীনের লোকজন বলে কমলংমা। আপনি কি বুঝতে পারলেন? এভারেস্ট হচ্ছে হিমালয়ের একটা সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়ের অনেকগুলো শৃঙ্গ বা মানে মাথা আছে, তার মধ্যে এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু, যেটা শুধু এশিয়ারই নয়, এভারেস্টেরই নয়, সারা পৃথিবীরই উচ্চতম শৃঙ্গ। এই এভারেস্ট মূলত এর বড় একটা মানে বেসটা হচ্ছে নেপালে অবস্থিত, এই জন্য নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। হ্যাঁ, হিমালয় পর্বতের একটা বড় অংশই নেপালে অবস্থিত, এই জন্য নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। এবার এভারেস্টকে আমরা যে এভারেস্ট বলি, এটা কিন্তু একজন মানুষের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। সারা বিশ্বের মানুষ সবাই এটাকে এভারেস্টই বলে না। কারা কারা বলে না? নেপালের স্থানীয় লোকজন এভারেস্টকে ডাকে সাগর মাথা হিসেবে। সাগর মাথা মানে সাগরের মাথা, এটা বঙ্গোপসাগরের মাথা তাদের মতে। এবার তিব্বত এভারেস্টের ঠিক পাশেই, হিমালয়ের ঠিক ওই পাশে উত্তর পাশেই অবস্থিত। তিব্বতীরা এটাকে বলে চোমলংমা, আর চীনারা এটাকে বলে কোমলংমা, ঠিক আছে? তার মানে আপনাকে যদি এইভাবে প্রশ্নটা এবার আমি করি, ধরেন যে আমাকে একটা প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হলো, আপনি সারা জীবন পড়েছেন যে এভারেস্টের উচ্চতা বা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এবার আমি মাউন্ট এভারেস্ট না দিয়ে আমি অপশনে দিলাম চোমলংমা বা কোমলংমা, তাহলে কি করবেন? এভারেস্ট দিবেন? এভারেস্ট তো নাই অপশনে, তাহলে এই চোমলংমা বা কোমলংমা দিতে হবে, যদি এভাবে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আপনাকে এইভাবে প্রশ্ন দিবে যে তিব্বতকে কি বলা হয়, নেপালে কি বলা হয়, আর চীনে কি বলা হয়। আচ্ছা, এভারেস্টে প্রথম উঠেছিলেন এডমন্ড হিলারি, নিউজিল্যান্ডের অধিবাসী, এবং তার সাথে উঠেছিলেন নেপালের একজন শেরপা তেনজিং নোরগে।
এটা ঘটেছিল 1953 সালের 19 মে। দেখেন এভারেস্ট জয় করা হয় সাধারণত মে মাসে, ঠিক আছে? বছরের যে কোনো সময় এভারেস্টে ওঠা যায় না, মূলত মে মাসেই এভারেস্টে ওঠা হয়, মে থেকে জুন এই সময়ের মধ্যে। সো আপনি যত এভারেস্ট জয়ের তারিখ দেখবেন সব দেখবেন মে, ঠিক আছে? তো এই হচ্ছে এভারেস্টে প্রথম মানুষের জয় করার ইতিহাস, সেটা আমরা সবাই জানি। মাউন্ট এডমন্ড হিলারি, তিনি নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। আর শেরপা ছিলেন, শেরপা হচ্ছে নেপালের এক অধিবাসী, তারা এভারেস্টে উঠতে মানুষকে সহায়তা করে, সাহায্য করে, গাইড। তো তিনি ছিলেন তেনজিং নোরগে। প্রথম ভারতীয় হিসেবে এভারেস্ট জয় করেছিলেন অবতার সিং, প্রথম বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন সত্যব্রত দাস। সত্যব্রত দাস, ঠিক আছে? তিনি ভারতের অধিবাসী ছিলেন। এবার এভারেস্ট জয়ী বাঙালি মানে বাংলাদেশি কারা কারা ছিলেন সেটাও একটু দেখব। এভারেস্ট জয়ী বাংলাদেশি, এভারেস্ট জয়ী বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম 2010 সালে। এবার এম এ মুহিত 11 এবং 12 দুইবার তিনি এভারেস্ট জয় করেন। নিশাত মজুমদার, যিনি প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। ওয়াসফিয়া নাজনীন, তিনি দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন, দুজনই 2012 সালে। মানে নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজনীনের আমরা একটু তারিখটা দেখি, 19 মে। নিশাত মজুমদার এভারেস্ট জয় করেছিলেন 2012 সালের 19 মে, আর ওয়াসফিয়া নাজনীন ওই বছরেরই ওই মাসেরই 26 মে। তার মানে নিশাত মজুমদার যেদিন এভারেস্ট জয় করেছেন তার মাত্র 7 দিন আগে, 7 দিন পরে ওয়াসফিয়া নাজনীন এভারেস্টে উঠেছিলেন। সো শুধু 7 দিনের ব্যবধানের কারণে ওয়াসফিয়া নাজনীন কিন্তু এই রেকর্ডটা অর্জন করতে সক্ষম হননি যে তিনি এভারেস্টে প্রথম বাংলাদেশি নারী জয়ী হিসেবে এই অর্জনটা তিনি করতে পারেননি, ঠিক আছে? 7 দিনের ব্যবধানে এই মুকুটটা জয় করে নিয়েছেন নিশাত মজুমদার। আচ্ছা, এভারেস্ট জয়ী আরও একজন হচ্ছেন খালেদ হোসাইন, তিনি 2013 সালে, বাবর আলী 2024 সালে এবং সর্বশেষ ইকরামুল হাসান শাকিল, তিনি 2025 সালে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন। এখানে 6 জনের ছবি আছে আর ইকরামুল হাসান শাকিল আরেকজন। তার মানে এ পর্যন্ত কয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছে? এখান থেকে অনেকভাবে প্রশ্ন হবে, আমি একটু প্যাটার্নগুলো বলে দিই। কয়জন, প্রথম কে, কে 2 বার জয় করেছেন, প্রথম নারী কে, দ্বিতীয় নারী কে, এইভাবে আসবে প্রশ্নগুলো। সো সবগুলোই গুরুত্বপূর্ণ, দেখে রাখতে হবে। গডউইন অস্টিন, এভারেস্ট শেষ। গডউইন অস্টিন আমরা ওই যে বললাম কারাকোরাম পর্বতে অবস্থিত, চীন এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত গডউইন অস্টিন, যার আরেকটা নাম K2, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8611 মিটার। 8848 ছিল এভারেস্ট, আর এটা হচ্ছে 8611 মিটার। আচ্ছা, এই এতটুকু জানলেই চলবে, মানে গডউইন অস্টিন থেকে জাস্ট এই 3টা তথ্য জানলেই চলবে, যেটা কোথায় অবস্থিত, এর অপর নাম কি, এর উচ্চতা কত। উচ্চতা তাও খুব বেশি আসে না, জাস্ট অবস্থান এবং দ্বিতীয় নামটি জানলে চলে যায়। কাঞ্চনজঙ্ঘা আমাদের বাংলাদেশের থেকে সবচেয়ে কাছের পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা এই যে এখন শীতকাল চলছে, শীতকাল পড়ে গেছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এইখান থেকে মেঘমুক্ত আকাশে আমরা এভারেস্ট দেখতে, কি বলে যে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাই। আমি পাশে যে ছবিটা নিয়েছি এটা বাংলাদেশের পঞ্চগড় থেকেই তোলা একটা ছবি। বাংলাদেশের পঞ্চগড় থেকে যখন সকালে রোদ এসে এই কাঞ্চনজঙ্ঘার শরীরে পড়ে তখন এরকম সোনালী কালারের কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। তো এটা নিয়ে আমরা অনেক ট্রলও করি, আমরা মাঝে মাঝে ঢাকার ছবি, রাজশাহীর ছবি, চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন জায়গার ছবি দিয়ে বলি যে এখান থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদিও এই ট্রলটা করা উচিত না, তারপর আমরা ট্রল করি। তো যাই হোক, ট্রল করি আর যাই করি, আমাদের মনে রাখতে হবে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে দিই, মাউন্ট এভারেস্ট আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর মানুষ জানতো যে কাঞ্চনজঙ্ঘাই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বুঝলেন? যখন মাউন্ট এভারেস্ট আবিষ্কার করা হয়েছে তারপরে এটি আর প্রথম স্থানে নাই। এরপরে এক সময় মানে এটি দ্বিতীয় হয়ে গেছিল, এক সময় আবার গডউইন অস্টিনের মাপ আবিষ্কার হলো, তখন এটি আবার তৃতীয় হয়ে গেল। সো এই তথ্যগুলো জানতে হবে। এটা হিমালয় পর্বতেরই আরেকটা চূড়া, যেটা নেপাল ও ভারত সীমান্তে অবস্থিত এবং যার উচ্চতা 8586 মিটার। এরপরে আমরা জানবো ককেশাস পর্বত সম্পর্কে। ককেশাস পর্বত এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী 2টি পর্বত আছে, তার একটি হচ্ছে এই ককেশাস পর্বত। ককেশাস পর্বতের উত্তর পাশে রাশিয়া অবস্থিত, দক্ষিণ পাশে জর্জিয়া এবং আজারবাইজান অবস্থিত।
তার এর এক পাশে ব্ল্যাক সি আর আরেক পাশে কাস্পিয়ান সি অবস্থিত। এই হচ্ছে ককেশাস পর্বতমালা। ককেশাস পর্বতমালার উপর দিকে ইউরোপ মহাদেশ আর নিচের দিকে এশিয়া মহাদেশ হিসেবে গণ্য করা হয়। তো ককেশাস পর্বতমালার এটি হচ্ছে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এলব্রুস, যেটা এই ককেশাস পর্বতেরই একটা চূড়া। এই কয়েকটা তথ্য জানলেই আপনার চলবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। উরাল পর্বতমালা, এটাকে আমরা ইউরাল পর্বতও বলতে পারি। এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী দ্বিতীয় এটি পর্বত। এই যে উরাল পর্বত বা ইউরাল পর্বত হচ্ছে এটা, এর এই পাশের জায়গাটা ইউরোপ আর এই পাশের জায়গাটা হচ্ছে এশিয়া, ঠিক আছে। তো উরাল পর্বত কোথায় অবস্থিত? রাশিয়ার পেটের মধ্যে সাইবেরিয়ার অঞ্চলে। সাইবেরিয়া অঞ্চলে উরাল পর্বত অবস্থিত, যেটা এশিয়া এবং ইউরোপকে বিভক্ত করেছে। আচ্ছা, পরেরটা হচ্ছে আল্পস পর্বত। এটিও ইউরোপ মহাদেশে অবস্থিত, ইউরোপের দীর্ঘতম পর্বত। দেখেন ক্যাটাগরি কিন্তু আলাদা। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ককেশাসে অবস্থিত, ইউরোপ এবং এশিয়াকে বিভক্তকারী বৃহৎ আরেকটা পর্বত উরাল পর্বত। আবার ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। এটি ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি সহ ইউরোপের এই যে মধ্য ইউরোপের 8টি দেশ নিয়ে বিস্তৃত এই আল্পস পর্বতমালা। আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক। এটা অনেকবার পরীক্ষা এসছে যে মাউন্ট ব্ল্যাঙ্ক কোন পর্বতের শৃঙ্গ, ঠিক আছে, আল্পস পর্বতের শৃঙ্গ। পরেরটা হচ্ছে আলাস্কা পর্বত। আলাস্কা আমরা নিশ্চয়ই জানি যে আলাস্কা আমেরিকার একটা রাজ্য, যেটা আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল। বেরিং প্রণালীর পশ্চিম পাশে আলাস্কা অবস্থিত। তো এই আলাস্কা রাজ্যেই একটা দীর্ঘ পর্বত আছে, যেটার নাম হচ্ছে আলাস্কা পর্বত। এই আলাস্কা পর্বত জাস্ট এটা জানলেই চলবে যে আলাস্কা পর্বত আলাস্কা বা আমেরিকা, উত্তর আমেরিকায় অবস্থিত। আর উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ম্যাককিনলে, যাকে বর্তমানে বলা হয় দোনালি। এটা এই আলাস্কা পর্বতেই অবস্থিত। তাহলে উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ম্যাককিনলে বা দোনালি, যেটা আলাস্কার চূড়া। আচ্ছা, এরপরটা হচ্ছে রকি পর্বত। দেখেন এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে আমেরিকা এবং কানাডার মাঝখানে বিশাল একটা জায়গা জুড়ে, এই হলুদ জায়গা জুড়ে রকি পর্বতমালা অবস্থিত। উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে রকি পর্বতমালা, যেটা আমেরিকা এবং কানাডা এই দুই দেশ মিলে বিস্তৃত, ঠিক আছে। এটা আর আমি এক্সট্রা কিছু লিখলাম না। তাহলে আপনাকে জাস্ট জিজ্ঞেস করবে রকি পর্বতমালা, এটা কিন্তু এক ধরনের একটা ভৌমিল পর্বত, এবং রকি পর্বত উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বত। আমরা দক্ষিণ আমেরিকায় যাব। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতমালা, যা শুধু দক্ষিণ আমেরিকা নয় বরং সারা পৃথিবীরই দীর্ঘতম পর্বতমালা, যার নাম হচ্ছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায়, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা আলাস্কায় অবস্থিত না, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এই যে দেখেন, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ম্যাপ আপনি নিশ্চয়ই চেনেন। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের এই যে হালকা গোলাপির মতো যে জায়গাটা আপনি দেখছেন, এইটা আলাস্কা আন্দিজ পর্বতমালা, যা পুরো প্রশান্ত মহাসাগর থেকে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রোটেক্ট করছে। তো এটি তাহলে কি, এই যে এটি গুগল মানে স্যাটেলাইট থেকে নেওয়া একটা ছবি। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একেবারে কলম্বিয়া থেকে শুরু করে চিলির একেবারে লেজ পর্যন্ত এই আন্দিজ পর্বতমালা বিস্তৃত। দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গ, যার নাম হচ্ছে অ্যাকাঙ্কাগুয়া, যেটা আর্জেন্টিনায় অবস্থিত। এটা কোথায় অবস্থিত? আর্জেন্টিনায় অবস্থিত। এই অ্যাকাঙ্কাগুয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। দক্ষিণে এই আন্দিজ পর্বতে আমরা এর আগে দেখেছি ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। আন্দিজ পর্বতে আমরা দেখেছি যে পৃথিবীর উচ্চতম রাজধানী বলিভিয়ার লাপাজ, এটি আন্দিজ পর্বতমালায় অবস্থিত। পৃথিবীর উচ্চতম হ্রদ আমরা গত ক্লাসে পড়েছি টিটিকাকা হ্রদ, এই আন্দিজ পর্বতমালাতেই অবস্থিত। সো পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ পর্বত হচ্ছে আন্দিজ। পরেরটা হচ্ছে মাউন্ট কিলিমানজারো। এই মাউন্ট কিলিমানজারো আফ্রিকা মহাদেশে অবস্থিত, কেনিয়া এবং তানজানিয়া সীমান্তে, এবং এটি এক ধরনের আগ্নেয় পর্বত, এবং এটি একই সাথে ইউরোপের আফ্রিকার সর্বোচ্চ পর্বত, যার শৃঙ্গের নামও
কিলিমানজারো, মানে পর্বতের নামও কিলিমানজারো, শৃঙ্গের নামও কিলিমানজারো। ঠিক আছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতের নাম কি, সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি, এটি কোথায় অবস্থিত? তানজানিয়া প্লাস কেনিয়ায় অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল পর্বতগুলো। এছাড়াও পৃথিবীতে আরো অনেক পর্বত আছে, যেই পর্বত আমার স্লাইডে যেই মানে ছকের মধ্যে ছিল ওই জায়গায় জাস্ট অবস্থানগুলো পড়বেন, আর বিস্তারিত যে তথ্যগুলো বললাম এতটুকু পড়বেন। একটা জিনিস বলেই শেষ করব ক্লাস, সেটা হচ্ছে সেভেন সামিট। সেভেন সামিট মানে হচ্ছে পৃথিবীর 7 মহাদেশ। আমাদের পৃথিবীতে মহাদেশ কয়টি? 7টি। কি কি নিশ্চয়ই জানেন। এই 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে সেভেন সামিট। যেমন এশিয়ার সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে এভারেস্ট, আফ্রিকার সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে কিলিমানজারো, আমেরিকার উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলি, দক্ষিণ আমেরিকার আকাঙ্কাগুয়া, তারপর হচ্ছে ইউরোপের মাউন্ট এলব্রুস। এইভাবে ওশেনিয়া মহাদেশে পুশাক জায়া, এবং আরেকটা কি মহাদেশ আছে আমাদের? অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে মানুষ বসবাস করে না, সেখানেও একটা পর্বত আছে যেটা হচ্ছে মাউন্ট ভিনসন। এই যে 7 মহাদেশের 7টি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটাকে বলা হচ্ছে সেভেন সামিট। ঠিক আছে, আপনাকে প্রশ্ন এভাবে করবে, মহাদেশ ভিত্তিক সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম বলবে। আপনি জাস্ট এই পেজটা যদি একটু মুখস্থ করে রাখতে পারেন তাহলেই সম্ভব সেটার অ্যান্সার দেওয়া। আর একটা মজার তথ্য দিয়ে ক্লাস শেষ করতে চাই। আমরা বাংলাদেশি যে পর্বতারোহীদের নাম দেখলাম 7 জনের, তার মধ্যে একজন মানুষ আছেন যিনি পৃথিবীর এই 7 মহাদেশের 7টি শৃঙ্গই জয় করেছেন, 7টি শৃঙ্গেই তিনি উঠেছেন। তার নাম কি বলতে পারেন? আপনাদের জন্য এটা প্রশ্ন থাকলো। বাংলাদেশের একজন পর্বতারোহী আছেন যিনি একমাত্র ওই পর্বতারোহী, বাংলাদেশের 7 জন এভারেস্ট জয় করেছেন। এই 7 জনের মধ্যে একজন আছেন যিনি পৃথিবীর এই 7টি মহাদেশের 7টি চূড়াতেই উঠেছেন, মানে সেভেন সামিট জয় করেছেন। তার নাম কি? এটা আপনার জন্য প্রশ্ন থাকলো, আপনি কমেন্টে জানাবেন। ক্লাস শেষ করব। অবশ্যই যারা এতক্ষণ ছিলেন অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটি অনেক অনেক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।